নমস্কার, আমি অমল চ্যাটার্জি। নিউজ প্রাইম টাইমসে ফটাফট নিউজ আজ আপনাদের আপডেট দিতে চলেছি। সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন কয়েকটা আশ্চর্যজনক জিনিস, যে জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না। শুধু তাই নয়, এখান থেকে শিক্ষারও একটা ব্যাপার আছে। সেই শিক্ষাটা আমরাও যেমন নিয়েছি, আপনারাও তেমন নেবেন, আর কাউকে ছোট করবেন না। আসুন সরাসরি আমি চলে যাচ্ছি সেই মুর্শিদাবাদে নিউজ প্রাইম টাইমসের পর্দায়। দেখুন আশ্চর্যজনক ঘটনা। মুর্শিদাবাদে আমি যাচ্ছি, বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে। হ্যাঁ, বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির ছেলে। ঘটনাটা ঘটেছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফল হয়ে চমক দিলেন রাজমিস্ত্রির ছেলে। তার নাম হচ্ছে রাহুল শেখ। হ্যাঁ, রাজমিস্ত্রির ছেলে। তার বাবা রাজমিস্ত্রি, একজন লেবার, বাড়ি তৈরি করে, কারিগর। অর্থাৎ সেই আমাদের আপনাদের বাড়ি যারা তৈরি করে তাদেরকে রাজমিস্ত্রি বলে, কিন্তু সেই পাকেও পদ্ম ফুল ফোটে। হ্যাঁ, সেই পদ্ম ফুল ফুটেছিল মুর্শিদাবাদের একজন রাজমিস্ত্রির ছেলে। সে হচ্ছে বিচারক। সে এখন সেই বিচারকের চেয়ারে। নাম হচ্ছে রাহুল শেখ। নবাবের জেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকার বাসিন্দা রাহুল শেখ। বাবা রাজমিস্ত্রি, মা গৃহবধূ। পরিবারের খুব দুরবস্থা। সেই এলাকার মানুষ আনন্দে তারা দিশাহারা, কারণ ওখানে সবাই গরিব, রাজমিস্ত্রি গরিব। সেখান থেকে উঠে এসছে সেই বিচারকের চেয়ারে রাহুল শেখ। আসুন আমাদের সরাসরি নিউজ প্রাইম টাইমসের পর্দায় দেখুন সেই মুর্শিদাবাদের চিত্র। সেই রাহুল শেখের বাবা, মা, আত্মীয় স্বজনরা কি বলছে সরাসরি দেখুন নিউজ প্রাইম টাইমসের পর্দায়। কিভাবে পড়াশোনা করেছে ছেলে? পড়াশোনা খুব কষ্ট করে করেছে ছেলে। কি করতেন সেইভাবে? আমি আমি আপনার রাজমিস্ত্রি কাজ করতাম। তাও আমি নিজে মানে হেডমিস্ত্রি না, আমি পরের কাছে খেটে কাজ করেছি, দেশে ঘরে কাজ করতাম। এইভাবে করেছি, এইভাবে ছেলেকে পড়াশোনা করিয়েছি। কয় ছেলে মেয়ে? আমার 4 ছেলে 1 মেয়ে। সবাই তো হ্যাঁ, সবাই পড়াশোনা করেছে। আর এই কোথায় পড়াশোনা? কে? যে ও, জুডিশিয়ালে ক্র্যাক করতে ওই প্রথমে করেছে আপনার বারহালে, তারপর করেছে আপনার আলিগড় বিশ্ববিদ্যালয়। নাম কি? রাহুল রাহুল শেখ। তো কতটা কষ্ট করতে হয়েছে পড়াশোনা করতে? খুবই কষ্ট করতে হয়েছে। তখন লাইন ছিল না আপনার, মানে মোমবাতি নিয়ে চেরাকে নিয়ে পড়াশোনা করেছে, মানে 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 কেরোসিন তেল জ্বালিয়ে। এই লাইনটা তো স্বাভাবিক, লাইনটা সেদিনকে হলো। কি শুনলেন আপনি? ছেলে কি বললো? বললো যে আব্বা আমি চাকরি পেয়েছি। কি হয়েছে ছেলে? কি হয়েছে কি শুনলেন? ছেলে বললো যে আমি পাস করেছি। শোনার পরে কেমন লাগে? খুব খুশি হয়েছি। কি ভাবতে পেরেছিলেন ছেলে এই জায়গায়? ভাবতে পারিনি কোনোদিনই যে আমার ছেলে মানে মানে কত দূর যাবে। যে সময়টা পড়াশোনা করার অভাবও তো গিয়েছে পরিবারে। অভাব হয়েছে, সবকটা বাচ্চাকে পড়াশোনা করাতে কতটা অসুবিধা হয়েছে আপনার? খুব অসুবিধা হয়েছে। আর রোজগার বলতে গেলে কিভাবে এই টানতেন এই 4 ছেলে মেয়ে কিভাবে? সে উপরবেলার দয়া ছাড়া আমি কিছু করতে পারি না। আমি শুধু মানে ইনকামই করেছি। আর মানে আমার ধরেন উপরবেলা সহযোগিতা ছিল। আর আমার আব্বা মা যে ছিল, তাদের দয়া, মানে তাদের দোয়া আর কি, তাদের আশীর্বাদ। আমার আব্বা মা যখন মারা যায়, তারা আমাকে আশীর্বাদ করে গেছিল। আব্বার মায়ের দোয়াতে আমি আশীর্বাদে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি। খুব কষ্ট করেছি, কষ্ট করে মানুষ করেছি। আর রাহুল যখন স্কুলে পড়তো তখন কি বিদ্যুৎ ছিল? তখন বিদ্যুৎ ছিল না। কিভাবে পড়াশোনা? ওই যে লম্পতে করে কেরোসিন 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 জ্বালিয়ে ছেলে। আর কিভাবে মাস্টার কতটা হেল্প করতো? প্রাইভেট তো আপনার আলিগড়ে তো কোনো প্রাইভেট লাগেনি, মানে ওখানে প্রাইভেট পড়তো, মানে ওখানে প্রাইভেট পড়াতো।
লিগালি চান্স পেয়ে গেছে। হ্যাঁ আলিগড় চান্স পেয়েছিল, ওইখানে ফর্ম তুললো আপনার কলকাতাতে, তখন প্রাইভেট পড়েনি, নিজে পড়াশোনা করেছে। আপনার নাম? হাসিবুল শেখ। বাড়িতে পড়াশোনা করেছে, খুব কষ্ট করি আমার ছেলে। কিরকম যদি বলেন? সব খুলে বলুন, যেটা আপনি দেখেছেন সেটাই বলুন। হাত নালা ধরে একটা ছিল, আব্বা একলাই। ছেলে পেলে আমার খুব ভালো ছিল, পড়াশোনা ভালো ছিল, বুদ্ধিও ভালো ছিল। কোনোদিন ভেবেছিলেন এত বড় জায়গায়? না, ভাবিনি যে এত দূর ছেলে যাবে, একদম ভাবিনি। পড়াশোনা কিভাবে করতো? তখন তো বিদ্যুৎ তো ছিল না। না, বিদ্যুৎ ছিল না। ছেলে যখন পড়া পাঞ্জাব গেল, তার 5-6 মাস আগে বিদ্যুৎ ঘরে ঢুকলো। তখন কিভাবে করতো? ওই লম্প জ্বালিয়ে পড়তো, খুব কষ্ট করে গরমে লম্প জ্বালিয়ে পড়েছে। ছেলে পাঞ্জাব কেন গেছে? ছেলে পাঞ্জাব পড়ার জন্য গেল, LLB তোমার করার জন্য তখন চলে গেল। মাস্টার ডিগ্রিতে তোমার পড়াশোনা করলে এতদিন। আর কেমন এটা লাগছে যে আজকে কেমন লাগছে? ভালো লাগছে। ভাবতে পেরেছিলেন কোনোদিন এত বড় জায়গায়? ভাবতে পারিনি। এটা আল্লাহর দয়া, শাশি শ্বশুরও দোয়া দিয়ে গেছিল। কিভাবে ও যখন পড়াশোনা করতো কিভাবে সাহায্য করতেন আপনার? শুধু বিড়ি টিড়ি রাখতেন? হ্যাঁ, বিধি মেনেছি। সংসার চলতো কি করে? ও আব্বাটা খুব ভালো ছিল, খুব তোমার নেশা মেশা কিছু ছিল না। ওই পয়সা দিয়ে সব প্রাইভেট পড়াইতো, স্কুলের ছেলে পড়াচ্ছি, ওই পয়সা থেকে সব করাচ্ছি। আর উনিও তো মিস্ত্রির কাজই করতেন। হ্যাঁ, ওই পড়ার কাছে খাইতেই সব করেছি, মানে আর কোন ফালতু খরচা ছিল না। যা করতো সংসারে সব ছেলে পেলের কাছে খরচা করতো। বাবাকে কোনো রকম সাহায্য করতো ছেলে মিস্ত্রির কাজে? না না, ওটা তোমার বাবা বাইরে কাজ করতো। বাইরে কাজ করেছে, ও অন্য পড়াশোনা সব চেষ্টা থেকেছে। আপনার নাম? তানজারা বিবি। আপনি রাখলেন কি হচ্ছে? মা। আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় সংসার? দেখুন, প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে LLB করার জন্য, দিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ওর আগ্রহ বাড়ে যে আরও মানে হাই স্টাডি করার জন্য। হাই স্টাডি করে ও LLB পাস করার পর LLM করে, যার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রাল এতে ভর্তি হয়। যখন থেকে PhD এখন করছে, PhD করার মানে সঙ্গে সঙ্গেই 2015 পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুতি শুরু করে যে জাজের জন্য। পরপর তিনবারের মাথায় এখন ও পাস করে। কেমন লাগছে ভাই এত বড়? অবশ্যই ভালো লাগছে। কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে সে? প্রচন্ড কষ্টকর মাধ্যমে পড়াশোনা ও চালিয়ে গেছে। আর বাবা কি করছে? পেশায় রাজমিস্ত্রির কাজ করে। বাইরে পরিযায়ী শ্রমিক বাবা? কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবেই কাজ করে গেছে। তবু সামান্য মানে মাইনের মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে। পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাতও জোগাড় করতে হয়েছে, পড়াশোনা করে। অবশ্যই। আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়িতে। হ্যাঁ অবশ্যই। আজকে কেমন লাগছে? আজকে খুব ভালো লাগছে। কতদিন আগে পাঞ্জাব গেছে? প্রায় 7 বছর। 7 বছর থেকে ওখানে পড়াশোনা করছে? ওখানে পড়াশোনা করে। আপনার নাম? আমার নাম সাহাবুল শেখ। কি হচ্ছে? আমার ভাই হচ্ছে। আপনাদের একটা আশ্চর্যজনক সে নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখাচ্ছি। দেখুন, ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনা। আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে এই প্রতিবেদনটা শুনলে। সেটা একমাত্র নিউজ প্রাইম টাইমসের পর্দায় আমরাই দেখাতে পারি। সেই নিউজ প্রাইম টাইমসে এই ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার তেঁতুলিয়ার খালপাড়ের ঘটনা। কিনা 7 মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী 5 বছরের কন্যা ও মা। আটক বাবা। কিনা অপরাধ কন্যা সন্তান। আবার সেই কন্যা সন্তান, সে কন্যা সন্তান হয়েছে বলে বাবা সেই
বাচ্চা শিশু 7 মাসের শিশুকে গলা টিপে হত্যা করলো। শুধু তাই নয়, তার মাকে ঝুলিয়ে দিল। কারণ এটা হচ্ছে উপরহুলার দান। তার মা অর্থাৎ তার বউ কে দোষী সাব্যস্ত করলো তার বাবা। কিনা কন্যা সন্তান হয়েছে। দেখুন এখন কন্যা আর ছেলে, অর্থাৎ ছেলেই হোক আর মেয়েই হোক দুজনেই সমান। কিন্তু সেই 24 পরগনায় বসিরহাটে সেই কথা কিন্তু পৌঁছয়নি ওই গ্রামে। বাবা খুন করলো 7 মাসের এক কন্যা সন্তানকে, এবং শুধু তাই নয়, তার বউকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল। দেখুন সেই ঘটনা আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। সেখানকার মানুষরা কি বলছে সরাসরি শুনুন। তাহলে সে কতটা চালাতে পারে? আমার বৌমা মরে গেছে, একটা 7 মাসে বাচ্চা তারও মরে গেছে, 5 বছরের একটা মেয়ে তারও মরে গেছে। কে মারলো বলে মনে করছেন? কে মারলো? ওই আমার বৌমা মরিছে, আর বৌমা মরিছে। আপনার ছেলে কোথায় থাকে? আমার ছেলে কাজ করতে গেছে, কাজে গেছে লোকগুলি। আপনার কেউ বাড়ি ছিলেন না? না, মাইনে নিয়ে ওই বাড়ি কাজ টাজ করে, রান্না বাড়া করে। শুনলেন আপনি? আমরা মাঠের থেকে এসেছি বাড়ি এসে শুনতেছি কি এরকম কেস, এরা 3 জন মারা গেছে একসঙ্গে। তাই এবার আমরা দৌড় মেরে এসে দেখি কি মেয়েটা ছোট বাচ্চাটা শোয়ানি রয়েছে নিচে শোয়ানি রয়েছে। এবার অনেকে মনে করছে বেশি আছে, এবার নিয়ে ফুটু দিয়ে নানান তল দেখে দেখে সে মারা গেছে বাচ্চা, দুটো বাচ্চা। আর ওই বড় বাচ্চাটা আর ওই মা ওই একসঙ্গে দেখাচ্ছে সিলিং ফ্যানের সঙ্গে দেখাচ্ছে গোলায় দড়ি দিয়ে দুজনে চলতেছে। এবার শাশুড়ি শ্বশুর কেউ বাড়ি ছিল না, আর স্বামী গিয়েছিল মাঠে, আর বাড়ি ওই সামনে মিস্ত্রি 2 জন কাজ করছিল। এবার মিস্ত্রিরাও জানে না, মিস্ত্রিরা দেখে কি ওই ঘরের সামনের দিক দিয়ে গেট তালা মারা থাকলি এবার মিস্ত্রি গিয়ে চা মুড়ি টুড়ি খাতে দিয়েছে, ওরা খাচ্ছে। এবার স্বামী বাড়ি এসে দেখে কি ঘরের গেট তালা দেওয়া। এবারে জানলায় উঠে দেখে কি এই অবস্থা, এবার দেখে ঝুলতিছে। এবার জ্বলতে লাগলে এবার সঙ্গে সঙ্গে ওদের ডাকিছে, মিস্ত্রিদের ডেকে এবার বলছে তো এই অবস্থাটা, বলতে তাড়াতাড়ি গেট ভাঙো। এবার গেটটা ভেঙে ভিতরে ঢুকিয়ে এবার তাড়াতাড়ি কেটে নিচে লাগাইছে। আত্মহত্যা কি মনে হয় এখন এইবারে ভিতরে বাড়ি তো, এবার দেখা যাচ্ছে আমাদের বাড়ি আছে রাস্তার দিকে, আমার তার ভেতরেটা আসি খুব কম, দেখা কাজ নালে আর ভেতরে আসা হয় না। এখন কিভাবে মারা গেছে এখন এদের বাড়ির ব্যাপার হতে পারে। এখন দেখা যাচ্ছে মাঝে শুনছিলাম ওই বউ আর ওই মেয়েটাই একদিন চলে যাচ্ছিল, ওরা রাগ করে চলে যেতে লাগলে কিছু লোকজন ধরে আবার বাড়ি দিয়ে গিয়েছিল। সাংসারিক গন্ডগোল নাকি? সপ্তাহখানিক আগে এই কেসটা ঘটে। সাংসারিক গন্ডগোল নাকি? হ্যাঁ, না ওই রাগ করে চলে যাচ্ছিল, দেখা যাচ্ছে ওরা আবার ধরে নিয়ে দিয়ে গেছিল বাড়ি। আপনার নাম? আমার নাম গোবিন্দ মল্লিক। নিউজ প্রাইম টাইমসের প্রথমেই যে 2টো প্রতিবেদন দিলাম খুব সেন্টিমেন্টাল, এবং একটা প্রথম প্রতিবেদন যেটা রাজমিস্ত্রির ছেলে বিচারকের চেয়ারে। এটা সত্যি আমাদের ভীষণ গর্ব হচ্ছে, আপনাদেরও সেই গর্ব হচ্ছে। এবার চলে আসছি রাজনৈতিক খবরে। ঘাটালে বিজেপি বিধায়কের সাথে বচসায় জড়ালেন আইসি। হ্যাঁ, ঘাটাল পশ্চিম মেদিনীপুর 6ষ্ঠ দফা যে লোকসভা নির্বাচন যত সামনে আসছে ততই উত্তপ্ত হয়ে যাচ্ছে ঘাটালের রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা একে অপরকে তীব্র আক্রমণ শানাচ্ছে। তবে এবার অন্যরকম বাক বিতণ্ডা দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়কের সাথে তীব্র একদম বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ল ঘাটাল থানার আইসি। দেখুন সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন সে বিজেপি প্রার্থী থানার আইসির সাথে একদম তর্কাতর্কি শুরু হয়ে গেল। একদম ব্রেকিং নিউজ দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়।
আমি গেছিলাম, সমস্যাটা আমি সমাধান করি। যখন ফোন আসে আমি সমস্যাটা সমাধান করেছিলাম ওখানে। বাড়িটাঙ্গা সমস্যাটা আমি সমাধান করেছিলাম। হ্যাঁ, আপনাদের বাড়িটাঙ্গা সমস্যাটা আমি গেছিলাম ওখানে, আমি সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আপনি করবেন, আমি দুবার গিয়ে ওখানে প্রোগ্রাম করে দিয়েছি। আপনারা যখন বাড়িটাঙ্গা যে সমস্যাটা হয়েছিল ওখানে আমি গিয়ে আপনি সমস্যার সমাধান করেছেন। বলছি না, আমার কথাটা হচ্ছে কেউ কমপ্লেন করছে, কেউ কমপ্লেন, না না না, এটা আমি অন্য কথা বলছি। এমএলএ সাহেব এসে বলেছে যে বালিডাঙ্গা, এই যাত্রী এই আমাদের বালিডাঙ্গাতে কি জিনিসটা হয়েছিল। না না হয়েছিল, আপনি সমস্যা মিটিয়েছেন। আমি মিটিয়েছিলাম তো সমস্যাটা। আমি সেটাই বলছি, কথা শুনুন। আপনার পক্ষ থেকে আপনি বলছেন আমি শাসক দলের কাজ করছি, এই কথাটা অন্যায় কথা বলেছেন। না, এখানে কেউ বলতে পারবে না, কেউ বলবে না এটা আমি শাসক দলের কাজ করি। আপনি কেউ বলবেন একটা বিধায়ক কথা বলেছি, আজ পর্যন্ত স্যার আপনাদের আমি সেই নিয়ে বলছি না, আমি বলছি আপনি ওই বালিডাঙ্গাটা বলছেন, আপনারা দেখুন বলছি আপনাদের কোনো শাসক দলকে আমি এরকম কোনো কথা বলেছি, তাহলে আমাকে ওই কথা বলেছি। আমি বালিডাঙ্গাটা ঠিক করে বলেছেন, বালিডাঙ্গাটা বলেছেন বলে আমার সাহেবের কথাটা বলছি। আমি বালিডাঙ্গা ঘটনাটা বলছি, ঘটনাটা হয়েছে, বালিডাঙ্গা প্রসঙ্গ আসবে, বালিডাঙ্গা প্রসঙ্গটা তুলেছেন বলেই কথাটা বললাম। উনি ওই কথাটা বলাটা ঠিক হয়নি, ওই কথাটা আপনাকে বলা ঠিক হয়নি, ওই কথাটা আপনার বলাও ঠিক হয়নি। আমি শাসক দলের কাজ করছি, কি বলছি শুনুন, শাসক দলের বলতে আসিনি আমি কথাটা। আপনি এই কথাটা আমাকে টার্গেট করে ভুল করেন। আমি কি বলছি, আমি ডেফিনেটলি বলবো, আমি কোনোদিন এই জায়গাটা যাইনি, আমি এই জায়গাটা দিইনি সুযোগ কাউকে। এই কথাটা বলার সুযোগ আমি কাউকে দিইনি, আমি কাউকে দিইনি এখন এই জায়গাটা, অসম্ভব অসম্ভব। আমি বলিনি কাউকে, কাউকে এই জায়গাটা দিইনি। আমি এমএলএ সাহেব আজ পর্যন্ত এই জায়গায় কাউকে এই কথাটা বলার সুযোগ দিইনি যে শাসক দলকে সুযোগ করে দিচ্ছি, আপনাদেরকে সুযোগ করে দিইনি। আপনাদের সমান সুযোগ দিয়েছি, যেখানে যেখানে অসুবিধা আছে সেখানে আমি নিজে গিয়ে সলিউশন করেছি। আপনাদের মেয়েটিকে সমস্যা হয়েছিল একটা মিছিলে, আমরা সলিয়েছিলাম ওখান থেকে। তো বলছি আমাদের এই কথাটা নয়, আপনি কথা হয়েছিল এমএলএ সাহেব নিয়ে জায়গার কথা আসতেই তো কথাটা বললাম, কথা বললেন কথা বলছি, কথা মানা হয়েছিল তখন। আমি বলছি বালিডাঙ্গা এখানের প্রসঙ্গ, বালিডাঙ্গার কথা বলছি, অন্যান্য অন্যান্য। আরে সে দাসপুরে সব জায়গাতেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, তো আপনি মানছেন তো সব জায়গায় হচ্ছে। আমি বলছি শুনুন, সব জায়গায় হচ্ছে, তার একটা সেটাই বলছি। আপনি দাঁড়িয়ে থেকে এখানে ফ্ল্যাগ গাড়বে, আমি বলছি না, আমি বলিনি, আমি এই কথাটা আসেইনি। আমি দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ গাড়া করেছি এখানে, কি বলছেন আপনি? আরে এখানে দাঁড়িয়ে এখানে ফ্ল্যাগ গাড়া করেছি, আমি ফ্ল্যাগ গাড়ার কথা বলছি। বলছেন এই মাত্র ফ্ল্যাগ বলছেন এই মাত্র, ফ্ল্যাগ গাড়তে বলছি, কথা শুনুন, ভালো করে কথা শুনবেন না, কথা শুনবেন আগে আপনি। আপনি ভালো করে কথা শুনবেন, উল্টো পাল্টা কথা বলবেন। আমি আপনার রেকর্ডিং করছি, আপনি কথা শুনুন না। বাদ বেয়ে বলেছেন, বেঁধেতে বলেছি, তাহলে আপনি কথাটা কি বলছেন? প্রেজেন্ট পাস্ট ফিউচার সম্পর্কে আগে জ্ঞান রাখবো, কথা বলবেন। হ্যাঁ করেছেন মানে বিজ্ঞান হয়ে গেছে নাকি? আপনার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে। তাহলে কথা বলছেন আপনি বলেছেন 21 তারিখ 21শে মে আমাদের বিরোধী দলনেতার জনসভা আছে। তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে, প্যান্ডেল দিয়ে শুরু করে আরও কিছু। ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুকুর যে রয়েছে, খোলার পৌরসভার পাশে পালপুকুর, ওইখানেই মাঠে হচ্ছে। অপোজিটে ব্রিজ, কী বলবো, ওটা পিচ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্ল্যাগ লাগিয়েছে। আমাদের কোনো আপত্তি ছিল না বা নেই, এখনও নেই। তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের স্টেজ হচ্ছে তার কথায় 50 ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা গাড়ছে। তো আমি বলার পর থেকে তৃণমূলে তারা সরে যায়। ওদেরকে বললাম যেখানে আমাদের জনসভা হবে তোমরা কি কোন সাহসে ফ্ল্যাগ লাগাচ্ছ, বলে সরে যায়। আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে, এরকম সমস্যা হচ্ছে, আপনি দেখুন যাতে আর না হয়। তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার, উনি এসেছেন। আসার পরে আমরা দেখেছি উনি ওদের সঙ্গে কথা বলছেন। বলার পর আমি নিজেও যেয়ে কথা বললাম, যেহেতু আমি বিধায়ক, আমি একজন প্রশাসনের লোক, তো সামনে একজন অফিসার রয়েছে থানার খড়ার বাড়ি। আমি ওনাকে বললাম স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন। আমি ফট করে বলছে তোমাদের যে বালিডাঙ্গায় এইসব হয়েছে। আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক, আমি একজন বিধায়ক, আমি প্রশাসনের, তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী হয়েছে দেখে সেটাকে সমস্যার সমাধান করা। আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে দেখুন, আমরা কি সমাধান করার জন্য চেষ্টা করিনি? করি, আমি ব্যক্তিগতভাবে করেছি। তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করিনি। তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে, তাহলে তৃণমূলের পক্ষ হয়ে কথা বলছেন। এইসব করে দেখি এমন একটা চড়াও হয়েছে, এমন ধরনের ভাষা বলছে, আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন, এই একটা ফাঁড়ির ইনচার্জ হিসাবে আছেন। উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার হিসাবে। আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা, তো দাদাগিরি দেখাচ্ছে। উনি আমার সামনে ক্যামেরা অন করছে। আমি তখন বলেছি
যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে, তারা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে, সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে, ভাই তোমার ক্যামেরা করতো, ভিডিও কল কী বলছে শুনবো। তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচনের দিন কী হবে? তো সেই জন্য আমরাও এগুলো কমিশনারকে রিপোর্ট করব এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে, এলাকার মানুষ রয়েছে, তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এইরকম ভাবমূর্তি হয়, নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে। আপনাদেরকে তৈরি হতে হবে, এখন কি প্রস্তুতি নেন। রাত পোয়ালি কিন্তু পঞ্চম দফা ভোট, আর সেই পঞ্চম দফা ভোটে বিজেপির জেলা সভাপতি তিনি নিধান দিলেন, ভোট লুট করতে আসলে ঝ্যাঁটা, খুন্তি, 3 হাত লম্বা বাঁশ ব্যবহার করা নিদান দিলেন বিজেপি জেলা সভাপতি। সেটা হয়েছে আপনার বনগাঁ লোকসভা নির্বাচনে। তারই আগে ঝাঁটা, খুন্তি, লম্বা বাঁশ ব্যবহার করে নিধান দিলেন বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। সরাসরি দেখুন তার বক্তব্য, কিভাবে তিনি সেই কথা বলছেন। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি নেতা তিনি সাধারণ মানুষকে কি নিধান দিচ্ছেন, সরাসরি দেখুন নিউজ প্রাইম টাইমসের পর্দায়। অবজারভারের নাম্বারটা তোমার কাছে আছে? রেখে দিন। নবীন জৈন 9147332835। পুলিশ অবজারভার তুষার টাওয়া 9147111937 937 আসলে এবারের নির্বাচনে ওদের পরাজয় ওরা নিশ্চিত বুঝে গিয়েছে, পায়ের তলা থেকে মাটি হারিয়েছে। এখন সেই কারণে ওরা পাগলের প্রলাপ করছে। মানুষ ওদেরকে ভোট দেবে না ওরা বুঝেই ওরা একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। তারা একদম নিজের ভোট নিজে দেবে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজের ভোট নিজে দেবে এবং দিয়ে তার মধ্যে দিয়েই এই লোকসভা কেন্দ্রে ওদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। আর মানুষের জনাদেশের মধ্যে দিয়ে, মানুষের গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে বিশ্বজিৎ দাস এই লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হবে। লোকসভা নির্বাচন অলরেডি পঞ্চম দফা আগামীকাল আছে। রাত পোয়ালি সেই পঞ্চম দফা নির্বাচন আপনাদের এবার দেখাচ্ছি। উত্তর তথা দক্ষিণ 24 পরগনা জেলা লোকসভা নির্বাচনে আর কয়েকদিন মাত্র সময় আছে। সেখানে দেখুন আজ রবিবারে সেই সৃজন ভট্টাচার্য, সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু আজ বাচ্চাদের সাথে ক্রিকেট খেললেন। ক্রিকেট খেলে তিনি প্রচার সারলেন। দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই সৃজন ভট্টাচার্যের অর্থাৎ সিপিএম প্রার্থী, তার ক্রিকেট খেলা থেকে শুরু করে তার প্রচার আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন। এটা বল হচ্ছে এই দাদা একটু সরে যান, দাদা রান দিকে যাবুন। আমি সৃজন भट्टाचार्य 4 नंबर वोटर सृजन भट्टाचार्य सीपीएम की ओर से अभी जादवपुर में लड़ रहा हूँ। रोटी कपड़ा मकान के मुद्दे को लेकर लड़ रहा हूँ। हमारी नौजवान पीढ़ी के जो बेरोजगारी का मुद्दा है,
সেটা সমাধানের জন্য লড়ছি, চাকরির জন্য লড়ছি, জিনিসের দাম কমাতে লড়ছি, তোমাদের সমাজ হচ্ছে, ঠিক আছে, সমাজ হচ্ছে। নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।